Breaking news. J News. Entertainment is right. আজকে আমরা সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে এখানে এসেছি, বসে আছি এবং এখানকার বিজয়ী প্রার্থী হচ্ছেন অগ্নিশ্বর নস্কর। আপনি তার দলের একজন দায়িত্ববান ব্যক্তি বলা যেতে পারে। আজকের এই সাংবাদিকদের মুখোমুখি আপনি হয়েছেন, আজকের মূলত কারণটা কি? সেই এর মূলত কারণ হলো দীর্ঘদিন বাবদ সংখ্যালঘু শ্রেণীর মানুষকে বিভিন্ন রাজনীতি দল ভোট ব্যাংকের হিসাবে ইউজ করেছে, তো এবং তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। ভুল বোঝানো হয়েছে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের উপরে একটা নানান রকম অত্যাচার এবং তাদের বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা হবে। তাই আমরা সাধারণ মানুষ যারা সংখ্যালঘু শ্রেণীর মানুষ বিশেষ করে আছে তাদেরকে বার্তা দিচ্ছি যে আপনাদের ভয়ভীতির কোনো কারণ নেই, আপনারা ভয়ভীতির মধ্যে থাকবেন না। আমরা সর্বদাই আপনাদের পাশে আছি। সব মানুষের যেমন সমান অধিকার আছে সেরকম আপনাদেরও সমান অধিকার আছে। একদমই। আর এই যে অশান্তি ঝামেলার কথা ক্ষেত্রে যেটা আসে, একটা প্রশ্ন উঠে আসছে, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকেই, বিরোধী দল থেকেই উঠে আসছে কথাগুলো। তারা বলছে যে বিজেপির যে যারা আছেন তারা তৃণমূলের কার্যালয় বলুন বা আপনাদের ওই পার্টি অফিস বলুন দখল করছে, ভাঙচুর করছে। সে বিষয়ে আপনার কি বক্তব্য? দেখুন, তৃণমূল দলটা হচ্ছে একটা দল নয়, ওটা হচ্ছে একটা এন্টারপ্রাইজ। দীর্ঘদিন বাবদ নিজেদের মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্ব ছিল যেটা পশ্চিমবঙ্গের সর্ববুথের মানুষ জানে ওদের কি আচার আচরণ ছিল। তো ওরা আজকের নিজেদের যে একটা বিক্ষিপ্ত অবস্থায় ছিল, অনেকেই বঞ্চিত ছিল, অনেকেই কাটমানি খেতে পায়নি, অনেকেই খেয়েছে, এই একটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। সেই গোষ্ঠীদ্বন্দ্বটাকে ওরা কি করলো যে 4 তারিখে যখনই ভোট গোনার পরে ঘোষণা হলো বিজেপি 207 সিট নিয়ে পশ্চিমবঙ্গে সরকারে এসে গিয়েছে, তখন নিজেরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের রাগটা মেটাবার জন্যে রাতারাত্রি বিজেপি হয়ে গেল। বিজেপির ফ্ল্যাগ এবং আবির মেখে ওদেরই গোষ্ঠীর একটা অপোজিশন যে গোষ্ঠী ছিল তাদের উপরে নিজেরাই অন্যায়ভাবে অত্যাচার ভাঙচুর করছে। এর সঙ্গে বিজেপির কোনো ছেলে এবং কোনো সংগঠনের লোক যুক্ত নয়। সাতগাছিয়া কেন্দ্রে কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? সাতগাছিয়া কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটেছে, অল্প কিছু ঘটনা ঘটেছে। সেটাও আমরা যখন প্রশাসনকে বলেছি আপনারা রং না দেখে অ্যারেস্ট করুন এবং দেখুন এরা কারা, তো আমরা সেখান থেকে যা দেখলাম, আমাদের যে অভিজ্ঞতাটা হলো, তারা কেউ বিজেপির ছেলে নয়। আচ্ছা, তাহলে সেই সমস্যা কি এখন সমাধান করতে পেরেছেন আপনার প্রশাসনের দ্বারা? বর্তমানে সাতগাছিয়া বিধানসভার আমাদের যে মাননীয় বিধায়ক অগ্নিশ্বর নস্কর মহাশয় কড়া হাতে প্রশাসনকে বলে দিয়েছি যে আপনি রাজনীতির কোনো রং না দেখে যারা প্রকৃত এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে স্টেপ নিন আইনত। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা থাকে হচ্ছে আপনাদের যে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে লক্ষ্য করলে দেখা যায় প্রচুর সংখ্যক মানুষ যারা সংখ্যালঘু, যেই কারণে আপনি আজকে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছেন, তো সেই সংখ্যালঘুদের উদ্দেশ্যেই বলছি যে তাদের জন্য কি কি ফেসিলিটিস বা তাদের জন্য কি থাকছে? দেখুন, সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছুই হয় না। আমরা সবাই ভারতীয়। আমরা যারা ভারতীয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগে আমাদের বুঝতে হবে আমরা ভারত মায়ের সন্তান, ভারত আমাদের দেশ, অর্থাৎ ভারতের প্রতি আমাদের একটা প্রেম ভালোবাসা থাকা উচিত। আমি মনে করি আমাদের দেশে যারা রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে এসছে, যারা নন ভারতীয়, তাদেরকে ভারতের কোনো জায়গা হবে না। বিশেষ করে যারা ভারতীয় সংখ্যালঘু তারা কোনো সময় ভয়ভীতির মধ্যে থাকবে না এবং তাদেরকে আমরা ভয়ভীতির মধ্যে থাকতে দেবো না। সমস্ত মানুষের যা অধিকার সেই অধিকার সংখ্যালঘুরাও পাবে। একদম। আর যেটা হচ্ছে আপনাদের এত এই ঝামেলা, এত অশান্তির পরে আপনারা যে এই সরকার গঠন করেছেন, তার সাথে সাতগাছিয়া কেন্দ্রে জয়ী হয়ে অগ্নিশ্বর নস্কর মহাশয় বিধায়ক পদ পেয়েছেন, সে বিষয়ে কি বলবেন? দেখুন, সাতগাছিয়া বিধানসভাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, ভারতীয় জনতা পার্টির জন্য চ্যালেঞ্জ ছিল। 2021-এও আমরা জিতবো এরকম অবস্থা জায়গায় পৌঁছে গেছিলাম মুখে, কিন্তু কিছু প্রশাসনিক ওই সময় যা বাতাবরণ ছিল সেই পরিপ্রেক্ষিতে আমাদের জেতা সিটটাকেও হেরে যেতে হয়েছে। তারপর থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবাই প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আমরা 2026-এ নিজের জীবনের বিনিময়ে হলেও ভারতীয় জনতা পার্টিকে সাতগাছিয়া বিধানসভাটা জিতিয়ে দেবো।
সেটা তো আপনারা সফল হতে সেটা আমরা সফল করেছি এবং এই সফলের সঙ্গে সাদিয়াচিয়া বিধানসভার জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কম বেশি অবদান আছে এবং বিজেপি পার্টির ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নতুন পুরানো সবাই মিলেমিশে একত্রভাবে আমরা কাজটা করেছি এবং এই জয়টা সবার জয়। একদমই। এই যে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের কথা আসলে মনে পড়ে কি কি কাজ এখনো বাকি আছে বা কি কি সমস্যা আছে আপনাদের কেন্দ্রে এখন? দেখুন, সাতগাছিয়া বিধানসভার যে এরা উন্নয়ন হয়েছে যে বলে গলা ফাটাচ্ছে, অ্যাকচুয়ালি উন্নয়ন যারা তৃণমূলটা করেছে, তৃণমূলের নেতারা, তাদের উন্নয়ন হয়েছে। যারা বিগত দিনে বিড়ি চেয়ে খেত তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। যদি 100 টাকা পাস হয় কোনো প্রকল্পে, সেখানে আপনার 10 টাকার কাজ হয়েছে, 90 টাকা পকেটে গিয়েছে, কার্ড মানি খেয়েছে। তো সাতগাছিয়া বিধানসভায় সবথেকে বড় যেটা সমস্যা হচ্ছে জল নিকাশি। যে জল নিকাশিগুলো ছিল বিগত দিনে, সেইগুলোকে মাটি ফেলে বন্ধ করে দিয়ে রাস্তার উপরে বড় বড় ক্যানেল ছিল, সেগুলোকে দখল করে দোকান করেছে এবং সেই দোকানগুলো নিজেরা ব্যবসা করে খায়নি, অপরকে বিক্রি করেছে। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে জল নিকাশি পথ ক্লিয়ার করার এবং পানীয় জলের অনেক জায়গাতে সমস্যা আছে, যেগুলো এরা সবাইকে কানেকশানগুলো দেয়নি, সেই পানীয় জলের সমস্যা হবে। কিছু কিছু রাস্তার সমস্যা আছে। শিক্ষাক্ষেত্রে কিছু কিছু স্কুল কলেজে এখনও পর্যন্ত মাইনরিটি মানুষদের বা মাইনরিটি সমাজের যারা বাচ্চারা লেখাপড়া করছে তাদেরকেও ঠিকঠাক মতো ফর্ম দিচ্ছে না। তো যাতে এইগুলো না হয় সেগুলো আমরা করব। সার্বিকভাবে আরও এখানে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য অনেক কিছুই এখানে মানে দুর্নীতি করেছে ওরা। তো অনেক কিছুরই মানে আমাদের করতে হবে আগামী দিনে। তো আমরা সমস্ত প্রকল্পটাকে এবং সমস্ত জনপরিষেবামূলক কাজকে ভালোভাবে করব খুব তাড়াতাড়ি। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা শুভেচ্ছা বার্তা বলুন। সাতগাছিয়া বিধানসভার ক্ষেত্রে সাধারণ মানুষকে অসংখ্য শুভেচ্ছা এবং সর্বদাই আমরা ভারতীয় জনতা পার্টির যারা লিডার, মেম্বারশিপ, কার্যকর্তা বুথ লেভেল থেকে আপ টু জেলা লেভেল, রাজ্য লেভেল সবাই একত্রভাবে তাদের পাশে থাকব এবং যে সংখ্যালঘুদের যে ভয়টা বিশেষ করে এরা দেখাচ্ছে, যে সংখ্যালঘুদের সর্বদিক থেকে বঞ্চিত হবে, আমাদের ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বার্তা ছিল সবকা সাথ সবকা বিকাশ, সেটা আমাদের এটা মূল মন্ত্র। আর দ্বিতীয় হচ্ছে মাইনরিটি সমাজের যেসব যুবক যুবতীরা আছে, নরেন্দ্র মোদীজির মূল বার্তা ছিল এক হাতে কোরআন আর এক হাতে কম্পিউটার থাকবে। তো আমরা চাইছি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে, খালি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে হবে না, তার সঙ্গে সমাজে নিজেকে ডেভেলপ করতে হবে এবং প্রত্যেকটা সংখ্যালঘু বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট বিভিন্নভাবে এগিয়ে আসতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা তার যোগ্যতা অর্জন করতে হবে।